প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। ঠিক আছে, তো ক্লাসটি শুরু করি। আজকে আমরা দুইটা টপিক করব, টপিক 11 and 12। জি স্যার। দেওয়ানি কার্যবিধির আজকে সর্বশেষ ক্লাস। তার শুক্রবার একটি পরীক্ষা নেব। ইনহারেন্ট পাওয়ার অব দ্য সিভিল কোর্টস। এখানে শেষে সিভিল কোর্টস মানে প্লুরাল বা বহুবচন করা হয়েছে। তার মানে দেওয়ানি সমূহের অন্তর্নিহিত বা সহজাত শুধুমাত্র কেই সহজাত ক্ষমতা দেওয়া আছে মামলার ক্ষেত্রে। লোকাল পাওয়ার আছে, যেটা ইনহেরেন্ট পাওয়ার শুধু, কিন্তু এই ইনহেরেন্ট পাওয়ার সিভিল কোর্টের কথা করতে গেলে সর্বনিম্ন যে ছোট কোর্ট আছে সেখান থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের সকল কোর্টেরই ইনহেরেন্ট পাওয়ার আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, এবং বাস্তব প্র্যাকটিসের ক্ষেত্রেও এটা খুবই কাজে লাগে। তাহলে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জজ, অতিরিক্ত জেলা জজ, জেলা পর্যায়ে অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্ট 4 কোর্ট আছে, সিভিল কোর্ট সে 4টা ক্লাস, মহামান্য হাইকোর্ট ডিভিশন এবং আপিল বিভাগ, এই সবগুলো আদালতেরই দেওয়ানি সহজাত ক্ষমতা প্রয়োগের সুযোগ রয়েছে। তো এটা আমরা মাথায় রেখে শুরু করি। একটি মাত্র প্রশ্ন এখানে পড়তে হবে, বর্ণনামূলক প্রশ্ন অবশ্যই। দেওয়ানি আদালতের সহজাত ক্ষমতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। এখন আমি বিস্তারিত আলোচনা করুন বললাম, তো এইটা বিভিন্ন ভাবে আসতে পারে পরীক্ষায়। যেমন অন্তর্নিহিত ক্ষমতা আলোচনা করুন বা ইনহেরেন্ট পাওয়ার আলোচনা করুন, এইভাবে আসতে পারে। অথবা এখান থেকে কোনো প্রবলেমেটিক প্রশ্নও দিয়ে দিতে পারে, কোনো সিচুয়েশন দিয়ে দিয়ে দিতে পারে। যখন কোনো উপায় থাকে না, কোনো আইনে কোথাও কোনো আর প্রতিকার নাই, তখন কিন্তু ইনহেরেন্ট পাওয়ার এই ক্ষমতাটা ব্যবহার করে আদালতের কাছ থেকে প্রতিকার চাওয়া যেতে পারে। আদালতকে বলা হলো, ইওর অনার, সব রাস্তা তো বন্ধ, এখন আপনি এই ইনহেরেন্ট পাওয়ার ব্যবহার করে কোনো প্রতিকার দিবেন, এইভাবে নিবেদন করা যায়। তো প্রথমে আমরা একটি সূচনামূলক লাইন দিব। আদালত ন্যায় বিচারের স্বার্থে স্বার্থে প্রাসঙ্গিকতায় দেওয়ানি আদালতের সহজাত ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে ন্যায় বিচারের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে, তাছাড়া ব্যবহার করার দরকার হয় না। এটি আদালতের একটি অলিখিত ক্ষমতা, যা প্রয়োগের মাধ্যমে আদালত ন্যায় বিচার নিশ্চিত করতে সচেষ্ট হন। অলিখিত ক্ষমতা বলতে এইটা বিস্তারিত বলা নাই, জাস্ট 151 ধারায় বলে দিয়েছে যে কোনো ন্যায় বিচার করতে অথবা কোনো অন্যায় বা অবিচার রোধ করতে, এই জাস্ট 2-3টা পয়েন্ট বলে দেওয়া আছে। তাই এখানে অনেকটা অলিখিত বলা হচ্ছে, কারণ ইনহেরেন্ট পাওয়ারের কিন্তু এই 2টা পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ন্যায় বিচার নিশ্চিত করতে বলতে কিন্তু ব্যাপক অর্থে বোঝায়, এইটা কিন্তু বাস্তবে প্রচুর ব্যবহার আছে। তো ন্যায় বিচার নিশ্চিত করতে বলতে কিন্তু একটা বড় বিষয়কে বোঝানো হচ্ছে, এই কারণে এটা অলিখিত ক্ষমতাও বলা যেতে পারে। এবং এটা কোন কোন আদালত ব্যবহার করতে পারবে এটা স্পষ্ট বলেনি, এই কারণে সকল আদালতই এটা ব্যবহার করতে পারে। আদালতের সহজাত ক্ষমতা, ইনহেরেন্ট পাওয়ারস অফ কোর্ট। এরপরে আইনে কি বলছে সেটা একটু আমরা দেখি। ন্যায় বিচার নিশ্চিত করতে আইন ও আদালতের সৃষ্টি। প্রচলিত সাধারণ আইনে বিচার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় ন্যায় বিচার ব্যাহত হচ্ছে এবং বিকল্প ন্যায়সঙ্গত প্রতিকার দেওয়া সম্ভব হচ্ছে না। একটু আগে আমি বললাম যে সকল পথ যখন বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু এই ইনহেরেন্ট পাওয়ারের বিষয়টি চলে আসে। সেক্ষেত্রে আদালতের দায়িত্ব হচ্ছে সাধারণ আইনের বিধিমালা অগ্রাহ্য করে ন্যায় বিচার নিশ্চিত করতে যে কোনো আদেশ প্রদান করা। আদালত ওখানে উল্লেখ করবেন যে এটা দেওয়ানি কার্যবিধির 151 ধারা অনুসারে সহজাত ক্ষমতা ব্যবহারের করে এই আদেশটা দিয়েছেন, যদি এই ধরনের কোনো সিচুয়েশন আসে। আর এটা করার হয় আদালতের সহজাত ক্ষমতা প্রয়োগের মাধ্যমে। এবার আদালতের সহজাত ক্ষমতার রক্ষণ, সেভিংস ইনহেরেন্ট পাওয়ার্স অফ কোর্ট। এই যে সেভিংস ইনহেরেন্ট পাওয়ার অফ কোর্ট,
এটা সিপিসির 151 ধারা হচ্ছে শিরোনাম, শিরোনামে কিন্তু এটাই বলা আছে। তাহলে দেওয়ানি আদালত, দেওয়ানি কার্যবিধি 1908 এর 151 ধারায় বলা হয়েছে যে এবার এখানে যেহেতু ইনহারেন্ট পাওয়ার সম্পর্কে বেয়ার একটাও খুব বেশি আলোচনা নাই, খুবই অল্প আছে, তাই এখানে একটু ভালো নম্বরের জন্য আপনাকে বেয়ার একটা 151 ধারে কি আছে, ইংরেজি পার্ট আছে একটা এবং এর একটা বাংলা অনুবাদ আছে। তো আমরা ইংরেজিটা যেটা মূল পার্ট সেটা দেওয়ার চেষ্টা করব, প্লাস এর পাশাপাশি কিন্তু বাংলাটাও আমরা দিয়ে দিব, তাহলে মোটামুটি লেখাটা একটা মানসম্মত হয়ে যাবে। যদি এটা 7, 8 বা 10 নম্বরের জন্য একটা প্রশ্ন হয়, 7-এর বেশি নম্বরের প্রশ্ন হলে চেষ্টা করবেন কষ্ট করে এই ইংরেজি প্রভিশনটা মনে রাখার, এই সেন্টেন্সটা মনে রাখার। নাথিং ইন দিস কোড শ্যাল বি ডিমড টু লিমিট or otherwise affect the inherent power of the court to make such orders as may be necessary for the ends of justice. Ends of justice মানে ন্যায় বিচার রক্ষার্থে, or to prevent abuse of process of the court. তাহলে অ্যাবিউজ বলতে অপব্যবহার, তাহলে আদালতের যে কার্যক্রম বা প্রক্রিয়া সেটার যে অপব্যবহার সেটা রোধ করতে এবং ন্যায় বিচার নিশ্চিত করতে, এই দুইটাই পয়েন্ট বলা হয়েছে জাস্ট বিয়ার অ্যাক্টের, এটা হচ্ছে মূল পয়েন্ট। এটার বাংলা করলে কি হয়, অর্থাৎ এই আইনের কোনো বিধানই বিচারের স্বার্থে অথবা আদালতের কার্য প্রণালীর অপব্যবহার রোধ করার জন্য প্রয়োজনীয় আদেশ দানের ক্ষেত্রে আদালতের সহজাত ক্ষমতাকে সীমাবদ্ধ বা অন্যভাবে খর্ব করবে বলে বিবেচিত হবে না। খর্ব করবে বললে মানে ইনহেরেন্ট পাওয়ারকে কমিয়ে দিবে না, ইনহেরেন্ট পাওয়ারকে এখানে ছোট করবে না, বা ইনহেরেন্ট পাওয়ারের যে ক্ষমতা সেটাকে লিমিটেড করবে না, আনলিমিটেড একটা ক্ষমতা দেওয়া হয়েছে আদালতকে এখানে। তাহলে দেওয়ানি কার্যবিধি 1908-এর 151 ধারার বিশ্লেষণ, এবার আমরা 151 ধারাতে তো এতটুকুই লেখা আছে, তো বিশ্লেষণ করলে এখান থেকে আর কি পাবো আমরা, সেটাই আমরা একটু বিস্তারিত লিখবো, তাহলেই এটার উত্তর সঠিক হবে। তাহলে 151 ধারা বিশ্লেষণ করে দেখা যায় 151 ধারা আদালতকে নতুন কোনো ক্ষমতা প্রদান করেনি, মানে আসলে আদালতকে বাড়তি কোনো ক্ষমতা দিচ্ছে তা না। দেওয়ানি কার্যবিধিতে যা যা আছে এটাই, কিন্তু এটার একটা এক্সটেনশন বা এটার কোথাও কোনো যদি দুর্বলতা ফাঁক ফোকর থেকে থাকে আইনের, তো সেইটাকে পরিপূর্ণতা দান করার জন্য 151 ধারা। আমরা যখন কোনো দরখাস্ত দিই আদালতে, একটা মামলার আন্ডার একটা পিটিশন দিই, তখন মনে করেন একটা আর্জি সংশোধন করতে চাচ্ছি, তো যেই সময় আর্জি সংশোধন করার কথা সেই সময় নাই করে একটু ডিলেতে পরে হয়তোবা সাক্ষী শুরু হয়ে গেছে, এই সময় এসে আর্জি সংশোধন করতে চাচ্ছি, তো বিবাদী পক্ষ এটা ঘোর বিরোধিতা করবে, বলবে স্যার সাক্ষী যেহেতু শুরু হয়ে গেছে অতএব এই আর্জি সংশোধনের আর সুযোগ দেওয়া হবে না, হলে ওই সাক্ষীটা আবার ডাবল নেওয়া হবে। তো একবার সাক্ষী একটা কথা বললো, পরবর্তীতে যদি আরেকটা কথা বলে, তাহলে তো এইটা একটা সাক্ষীর কথা দুই রকম হয়ে যেতে পারে একই মামলায়, তখন তার বিশ্বাসযোগ্যতা নিয়ে সমস্যা হবে, আদালতের সিদ্ধান্ত নিতেও সমস্যা হবে, এরকম কথাবার্তা চলে আসতে পারে বিবাদীর পক্ষ থেকে। কিন্তু যদি বাদীপক্ষ নিশ্চিত করে যে এই যে যতটুকু সাক্ষ্য নেওয়া হয়েছে, যে যতটুকু এসেছে সাক্ষ্যে, যখন এই আর্জিটা পরিবর্তন করা হবে, সংশোধন করা হবে, তখন কিন্তু ওই বক্তব্যটুকু সেম থাকবে, ওই বক্তব্যের বিপরীতে আমরা কোনো সংশোধন চাচ্ছি না, বরং অন্য একটা জায়গায় একটা ভাইটাল বিষয় আছে যেটা সংশোধন করা জরুরি, এভাবে কনভিন্স করলে আদালত মেনে নেবেন। তবে 151 ধারা এখানে যুক্ত করতে হবে, 151 ধারা যুক্ত না করলে হয়তো বা আদালত পিটিশন মঞ্জুর করবেন না, অথবা ইনস্ট্যান্ট আদালত বলতে পারে যে আপনি এখানে 151 ধারা যুক্ত করে দেন, আমি মঞ্জুর করছি। আবার কস্ট করতে পারে, অর্থাৎ কিছু খরচা দিতে হবে বিবাদী পক্ষকে ডিলে করার জন্য। এই ধারা শুধুমাত্র আদালতের সহজাত ক্ষমতাকে সুরক্ষিত করেছে, তাহলে আদালতের যে সহজাত ক্ষমতা, এই ক্ষমতাকে সুরক্ষিত করেছে। যেদিন আদালতের সৃষ্টি সেদিন থেকে উক্ত আদালতের সহজাত ক্ষমতা বিদ্যমান। আদালতের সহজাত ক্ষমতার উৎস কোনোভাবেই দেওয়ানি কার্যবিধির 1951 ধারা নয়। তাহলে দেখেন 1951 ধারা কিন্তু সহজাত ক্ষমতার উৎস নয়। ওর 151 ধারা, দেওয়ানি কার্যবিধির 151 ধারা আদালতকে সহজাত ক্ষমতা দিচ্ছে না, আসলে সহজাত ক্ষমতা আদালতের আছে, সেইটা 151 ধারাতে নিশ্চিত করছে। এইটা আদালত যখন সৃষ্টি হয়ে থেকেই
দেওয়ানি আদালত আইনে যে আদালতগুলোর কথা বলা হয়েছে তখন থেকে তাদের একটা সহজাত ক্ষমতা থাকবে, সেটা জাস্ট 151 ধারায় মনে করে দিচ্ছে এবং কনফার্ম বা এখানে কনফার্মেশন করে দিচ্ছে। 151 ধারায় বলা হয়েছে যে দেওয়ানি কার্যবিধিতে বিদ্যমান কোনো বিধানই আদালতের সহজাত ক্ষমতাকে সংকুচিত বা খর্ব করবে না। তার মানে এখানে 51 ধারা আদালত ক্ষমতা দিচ্ছে না, বরং তার যে আগে থেকে ক্ষমতা আছে সেইটা দেওয়ানি কার্যবিধি খর্ব করবে না বলে একটা স্টেটমেন্ট দিচ্ছে জাস্ট। অর্থাৎ এই ধারার মাধ্যমে আদালতের সহজাত ক্ষমতাকে বিধিবদ্ধ আইনের দ্বারা স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটা আমি একটু আগে বললাম, কনফার্মেশন করা হয়েছে। সহজাত ক্ষমতার উৎস হলো আইন ও আদালত, কারণ আইন ও আদালতের সৃষ্টি হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। তাহলে দেওয়ানি কার্যবিধিতে যে আইন আছে এছাড়াও আরো যেখানে যেখানে সিভিল ল গুলো আছে সেগুলো, এবং আদালত এখানে বলতে আদালতের মাধ্যমে যে রায়গুলো দেওয়া হয়েছে অর্থাৎ কেস লকে বোঝানো হচ্ছে। তার মানে আইনে যা আছে কাগজপত্রে সেইটা, এবং আদালতের যে কার্যক্রমের মধ্যে কোনো মামলায় যে রায় এসেছে মানে আদালতের অ্যাক্টিভিটিস, তাহলে আদালতেই কাজকর্মের মাধ্যমেই এই আইনটা সৃষ্টি হয়েছে একটা রায়ের মাধ্যমে। কোনো ল্যান্ডমার্ক বা আলোচিত কেস একটা যখন জাজমেন্ট দেয় সেইটা পরবর্তীতে কেস ল হিসাবে বিবেচিত হয়। তো আদালতই কিন্তু এই ন্যায় বিচার নিশ্চিত করছে, তাই আদালতেও কিন্তু একটা আইনের সৃষ্টি হয় কেস ল এর মাধ্যমে, জাজমেন্টের মাধ্যমে। সেদিক থেকে বিবেচনা করলে আদালতে মামলার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আবেদনের ক্ষেত্রে সহজাত ক্ষমতার আইনি ভিত্তি হিসেবে দেওয়ানি কার্যবিধির 151 ধারার যে উদ্ধৃতি দেওয়া হয় তা ভুল বলেই প্রতীয়মান হয়। আবারও পড়ছে এটা। তো সেদিক থেকে বিবেচনা করলে আদালতে মামলার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আবেদনের ক্ষেত্রে সহজাত ক্ষমতার আইনি ভিত্তি হিসাবে দেওয়ানি কার্যবিধির 151 ধারার যে উদ্ধৃতি দেওয়া হয় তা ভুল বলেই প্রতীয়মান হয়। মানে অনেকেই মনে করে যে 151 ধারা মানেই এখানে আদালতকে সহজাত ক্ষমতা দেওয়া হয়েছে, আসলে এখানে দেওয়া হয়নি, জাস্ট আগে থেকেই ছিল, সেটাকে কনফার্ম করা হয়েছে বা আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানে বলা হয়নি যে কি কি কাজ করতে পারবে। জাস্ট এই দুইটা পয়েন্টের উপর ভিত্তি করে আদালত যে কোনো ধরনের কাজ করতে পারবে, কিন্তু সেটা অবশ্যই ন্যায় বিচার নিশ্চিত এবং আদালতের যে অপব্যবহার সেটা রোধ করতে যে কোনো ধরনের কাজ করতে পারবে, যেটা আদালতের সহজাত ক্ষমতা মানে জন্ম থেকে যেটা পাওয়া সেটাকেই সহজাত বলা হয়। দেওয়ানি কার্যবিধির 151 ধারা অনুযায়ী নিম্নোক্ত দুইটি ক্ষেত্রে আদালতের সহজাত ক্ষমতা প্রয়োগ করে যে কোনো আদেশ দেওয়া যাবে। এই যে যে কোনো আদেশ দেওয়া যাবে সেটা কিন্তু 51 ধারায় বলা নাই। আছে কোথায়? 51 ধারায় কি আছে? শুধুমাত্র দুইটা ক্ষেত্র বলে দেওয়া আছে। এই ক্ষেত্রের আন্ডারে যেটা আদালতের ভালো মনে হয়, আদালতের বিবেকে যেটা ভালো মনে হয় ন্যায় বিচারের স্বার্থে, সেটাই তিনি করতে পারবেন ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এবং দুই আদালতের কার্যবিধির অপব্যবহার রোধ করার জন্য। এই দুইটি জাস্ট বেসিক ফিল্ড বলে দেওয়া হয়েছে। এই ফিল্ডের আন্ডারে আন্ডারে আদালত যা খুশি তাই করতে পারবে, যেটা অবশ্যই বিচারিক প্রজ্ঞ প্রজ্ঞা ব্যবহার করে। আদালতের একটা কি তৈরি হয়, কাজ করতে করতে বিচার করতে করতে একটা প্রজ্ঞা তৈরি হয়, একটা অনুমান ক্ষমতা তৈরি হয়, একটা জ্ঞান তৈরি হয়। এই কারণে আদালতকে বিজ্ঞ বলা হয়। এই বিজ্ঞতা বা প্রজ্ঞা ব্যবহার করে আদালত সিদ্ধান্ত নিয়ে থাকেন। উক্ত দুইটি উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আদালত তার সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। তাহলে সহজাত ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্য বা ক্ষেত্র দুইটা, এই দুইটার মধ্যে হবে, এবং আদালতকে ব্যাখ্যা দিতে হবে যে কেন এই সহজাত ক্ষমতা ব্যবহার করা হলো এবং কিসের ভিত্তিতে। অর্থাৎ দেওয়ানি কার্যবিধির 151 ধারা আদালতের সহজাত ক্ষমতা কিছুটা সংকুচিত করেছে বলে প্রতীয়মান হয়। কিছুটা সংকুচিত করেছে বলতে এই যে দুইটা ক্ষেত্র, এর বাইরে আদালত যেতে পারবে না, এই দুইটা ক্ষেত্রের ভিতরেই আনলিমিটেড ক্ষমতা ব্যবহার করতে পারবেন। তো যেহেতু দুইটা ক্ষেত্র দিয়ে দিল, আর অন্যান্য ক্ষেত্র আর থাকছে না সহজাত ক্ষমতা ব্যবহারের, তাই এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে কিছুটা সংকুচিত করেছে, ন্যারো করে দিয়েছে, যেন আদালত স্বেচ্ছাচারী না হয়ে উঠতে পারে, যা খুশি তাই করতে না পারে। অতএব বলা যায় দেওয়ানি কার্যবিধি 151 ধারা আদালতের সহজাত ক্ষমতাকে কিছুটা সংকুচিত করে রক্ষণ করে, তবে কোনোভাবে আদালতের সহজাত ক্ষমতার উৎস দেওয়ানি কার্যবিধির 151 ধারা নয়। আমি এটা বারবারও রিপিট করেছি এই উত্তরে, যেন আপনাদের কনফিউশন না থাকে।
আদালতের সহজাত ক্ষমতার প্রকৃতি, নেচার অফ ইনহেরেন্ট পাওয়ার। এই যে বিভিন্ন মাঝখানে পয়েন্ট দিচ্ছি, তো ছোট যদি প্রশ্ন আসে 3 বা 5 নম্বরের জন্য এভাবে পয়েন্ট দিয়ে দিতে পারে যে আদালতের সহজাত ক্ষমতার প্রকৃতি কেমন, বা 151 ধারা বিশ্লেষণ করুন, তখন এই ভিতরের পয়েন্টগুলো আলোচনা করলেই হবে, পুরোটার দরকার নাই। তাহলে ছোট প্রশ্ন আসলো না বড় প্রশ্ন আসলো, তার উপর ভিত্তি করে আপনাকে আপনার উত্তরটাকে ডিজাইন করতে হবে, তারপরে আপনি খাতায় লিখবেন। আদালতের সহজাত ক্ষমতার প্রকৃতি সম্পর্কে বাংলাদেশের উচ্চ আদালতের কোনো রায় পাওয়া যায় না। তার মানে কেস লয়েও কিন্তু বলা নাই যে কেমন হবে। তবে ভারতীয় দুই একটা মামলার রায়ে আদালতের সহজাত ক্ষমতার প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। তার মানে বাংলাদেশের উচ্চ আদালতের রায়ে আমরা ইনহেরেন্ট পাওয়ার সম্পর্কে কিছু পাই না। তবে ভারতের কিছু রায় আমরা পাই, কারণ এইটা 1961 সালের আইন। তার মানে বাংলাদেশের জন্ম হওয়ার আগেই। আদম সেন বনাম দি স্টেট অফ ইউপি। ইউপি বলতে উত্তরপ্রদেশ, ভারতের। এআইআর, অল ইন্ডিয়া রিপোর্ট, 1961 সালের একটি কেস। এসসি, এসসি বলতে সুপ্রিম কোর্টের মামলা। 218 পৃষ্ঠায়, এই রায়ের 218 পৃষ্ঠায় কি বলা হচ্ছে? এই মামলার রায়ে বলা হয়েছে যে দেওয়ানি কার্যবিধিতে আদালতকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, সহজাত ক্ষমতা হচ্ছে সেই ক্ষমতার অতিরিক্ত একটি ক্ষমতা। এই ক্ষমতা বিধিতে প্রদত্ত ক্ষমতার পরিপূরক এবং আদালত স্বাধীনভাবে এই ক্ষমতা প্রয়োগ করতে পারে। 151 ধারায় উল্লেখিত উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের জন্য, ওই যে দুইটি উদ্দেশ্যের কথা একটু আগে বললাম, সেই উদ্দেশ্যসমূহ সমূহ বাস্তবায়নের জন্য যখন এই ক্ষমতা প্রয়োগ কোনোভাবেই দেওয়ানি কার্যবিধির কোনো বিধির সাথে সাংঘর্ষিক না হয়, অথবা আইন ভার ইচ্ছার সাথে বিরুদ্ধপূর্ণ না হয়, তাহলে এখানে কিছুটা প্রকৃতির ধারণা পাওয়া যাচ্ছে, মানে কেমন হবে সেটা ক্ষমতাটা। আদালতের সহজাত ক্ষমতা একটি স্বেচ্ছাধীন ক্ষমতা, আদালত ইচ্ছা করলে সেটা ব্যবহার করবেন, আবার নাও করতে পারেন। এই ক্ষমতা প্রয়োগ করার বিষয়টি আদালতের বিবেচনাধীন। এই কারণে কোনো মক্কেল এটা আইন বলে চাইতে পারেন, কিন্তু তাকে দিতেই হবে এমন কোনো বিষয় নয়। আদালতকে কনভিন্স করলে তিনি দিবেন, নচেত নাও দিতে পারেন। এই ক্ষমতা প্রয়োগ করার সকল উপাদান বিদ্যমান থাকা সত্ত্বেও আদালত এই ক্ষমতা প্রয়োগ নাও করতে পারেন, কারণ তার ইচ্ছা, যেহেতু ডিসক্রিশন পাওয়ার। আদালতের সহজাত ক্ষমতা থাকার যৌক্তিকতা, রিজনিং অফ ইনহেরেন্ট পাওয়ারস অফ কোর্ট। এই ছোট পয়েন্টটা দিয়েও বলতে পারে যে সহজাত ক্ষমতার যৌক্তিকতা কি, 2 বা 3 নম্বরের প্রশ্ন দিয়ে দিতে পারে। তখন আপনাকে এই পয়েন্ট লিখতে হবে। এই কারণে আমি অনেকগুলো পয়েন্ট নিয়ে আসছি। আপনারা যদি বড় প্রশ্ন আসে এর মধ্যে সবগুলোই, অথবা এর থেকে 2-1 পয়েন্ট বাদ দিলেও সমস্যা নেই। তো বেশি পয়েন্ট রেখেছি আপনারা তথ্য যেন বেশি জানতে পারেন। তো নম্বর কত আর আপনার হাতে সময় কত আছে এবং কতটুকু মনে রাখতে পারছেন, তার উপর ভিত্তি করে আপনাকে পরীক্ষার খাতায় লিখতে হবে। তো বেশি জানলে অবশ্যই লাভ আছে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে। দেওয়ানি কার্যবিধি 1908-এর নির্দেশিত পন্থায় বিচার পরিচালনা করতে গেলে দেখা যায় সবসময়ই কোনো না কোনো এমন পরিস্থিতি বা অবস্থা থাকেই, যে ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি 1908-এর বিধান দ্বারা ন্যায় বিচার নিশ্চিত করা যায় না। মানে বিধানে স্পষ্ট কোনো কিছু পাওয়া যাচ্ছে না, ধারাতে প্লাস আদেশের বিধিগুলোতে, তখন আদালতকে এই ইনহারেন্ট পাওয়ারের উপরে কি করতে হয়, নির্ভর করতে হয়। এর কারণ হলো আইন প্রণেতারা কেবলমাত্র সাধারণ ও স্বাভাবিক ঘটনা বা পরিস্থিতি পূর্ব থেকে অনুমান করতে পারেন। এই আইনটা যখন তৈরি করা হয়েছে 1908 সালে, যেহেতু এই আইনটা কার্যকর হয়েছে, তার মানে ড্রাফটিং শুরু হয়েছে হয়তোবা এর আরো 1-2 বছর আগে। তো ওই সময়কার চিন্তা ভাবনা আমরা এখনো চালিয়ে যাচ্ছি, একটা অনেক ব্যাকডেটেড আইন। তো আমাদের সক্ষমতা নাই যে এটার থেকে বেটার, এটাকে বাদ দিয়ে আমরা নতুন কিছু নিয়ে আসবো। হয়তোবা কিছু সংশোধন হচ্ছে, কিন্তু আসলে আহামরি ভালো সংশোধন হচ্ছে না। উপযোগী একটা আপডেট আইন দরকার। দেওয়ানি বিধি যেটা আমরা ব্রিটিশ আইন ব্যবহার করছি সেটা বাদ দিতে, বাদ, সময়ের দাবি। প্রতিটা ব্যাকডেটেড আইনই কিন্তু আপডেট করা। আমরা অনেক আগ থেকে ইন্টারনেট ব্যবহার করি, কিন্তু 2000 এভিডেন্স অ্যাক্টের ডিজিটাল রেকর্ড এটা যুক্ত হলো, যেটা 2000 সালের, অর্থাৎ 22 বছর, 23 বছর আগে। আমরা কিন্তু 2000 সালের সময় থেকে ভালো ইন্টারনেট করি। তো যেহেতু ইন্টারনেট ব্যবহার করি, তো এগুলো মোবাইল ফোনের এসএমএস
এই জিনিসগুলো বা ফোন কলের রেকর্ডিং, এগুলো 2000 সালের পর পরে আসতে শুরু করে বাংলাদেশে। তো ওই সময় থেকে এটা কি হয়ে যায়, কিন্তু আমরা অনেক পরে আসছি, কানাডা, ইন্ডিয়া সহ অন্যান্য দেশ কিন্তু অনেক আগেই নিয়ে আসছে। তো যখন আইন তৈরি করা হয়েছে, এই দেখাচ্ছে যে 100 বছরও বেশি সময় আগে, তো ওই সময় যা চিন্তা ভাবনা করেছিলেন, স্বাভাবিক কি কি ঘটনা ঘটতে পারে, ভবিষ্যতে ঘটতে পারে, এই চিন্তা ভাবনা করতে তারা চিন্তা করেছে 100 বছর পরে এখন পৃথিবীটা কত জটিল হয়েছে, মানুষের সামাজিক সমস্যাগুলো কত জটিল হয়েছে। তো এই সামাজিক সমস্যার উপর ভিত্তি করেই তো এই অন্যায়গুলো হবে, সিভিল রাইটস তৈরি হবে, মানুষের নতুন নতুন সিভিল রাইটস গুলো ভঙ্গ করবে কেউ, সিভিল রাইটস ভঙ্গ হলেই মামলা করার কারণ তৈরি হয়, এবং তখন এই আইনগুলো কাজে আসে। তো তখন থেকে ভেবে এই সেকশন, অর্ডার, রুলস তৈরি করা হয়েছে। তো এর বাইরে যদি কোনো প্রবলেম আসে, যতক্ষণ না সেটা আইনে পরিণত করা হচ্ছে, ততক্ষণ এই ইনহেরেন্ট পাওয়ারের উপরে আদালতকে নির্ভর করতে হবে। তাই বলছি যে তখন অনুমান করেছেন সাধারণ যে কি কি হতে পারে, কিন্তু বর্তমানে এর বাইরেও কিছু পরিস্থিতি চলে আসতে পারে যেটা ব্যতিক্রম বা স্পেশাল। ফলে অনেক নতুন পরিস্থিতি বা ঘটনা মোকাবিলা করার প্রাসঙ্গিক বিধান আইনে থাকে না। নতুন নতুন বিষয় চলে আসছে, বর্তমানে পৃথিবী যেহেতু পরিবর্তন হচ্ছে, ওইসব ক্ষেত্রে আদালত তার সহজাত ক্ষমতা প্রয়োগ করে পরিস্থিতি মোকাবিলা করে থাকে। আবু শামা বনাম আবু সায়েদ, 48 DLR 141, এটা বাংলাদেশের একটা মামলা সিদ্ধান্ত। এই মামলায় উচ্চ আদালত সিদ্ধান্ত নেয় যে, যে ক্ষেত্রে প্রতিকার প্রার্থীর অন্য কোনো যে ক্ষেত্রে প্রতিকার প্রার্থীর অন্য কোনো, মানে যিনি প্রতিকার চাচ্ছেন, অন্য কোনো প্রতিকার নেই, মানে যিনি প্রতিকার চাচ্ছেন তাকে অন্য কোনো প্রতিকার দেওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে সহজাত ক্ষমতা নিঃসন্দেহে বিচার নিশ্চিন্তে বলতে ন্যায় বিচার নিশ্চিন্তের কথাই বলা হচ্ছে। আপনার এখানে ন্যায় বিচার শব্দটাও ব্যবহার করতে পারেন। যে কোনো আদেশ প্রদানে আদালতের হাতকে প্রসারিত করেছে, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। ইনহেরেন্ট পাওয়ার কিন্তু আদালতের হাতকে কি করে, প্রসারিত করে, এটাই যৌক্তিকতা। যে নতুন নতুন সমস্যা সৃষ্টি করলো, আদালতকে যদি ইনহেরেন্ট পাওয়ার না দেওয়া হয়, তাহলে সেখানে তো আদালত সিদ্ধান্ত নিতে পারবে না। যেহেতু আদালত সেখানে সিদ্ধান্ত নিতে পারবে না, তো আদালতের একটা সিদ্ধান্ত কি হয়ে যাবে, পরবর্তীতে আপিল আদালত দ্বারা বাতিল হয়ে যাবে। যখন একটা সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ বা যুগ্ম জেলা জজ রায় দিচ্ছেন, এবং প্রতিটা রায় কি হয়ে যাচ্ছে আপিল আদালতে যে বাতিল হয়ে যাচ্ছে, তখন ওনারও কিন্তু মানসিক অবস্থা খারাপ হয়ে যাবে যে যতগুলো রায় দিচ্ছে ততগুলো বাতিল হয়ে যাচ্ছে। তো একটা বিচারকের রায় কিছু ভ্যালিড থাকবে, কিছু বাতিল হয়ে যাবে, ইনভ্যালিড হয়ে যাবে, এরকমই হবে। তো যে রায়গুলো শেষ পর্যন্ত আপিল হবে বা টিকে যাবে, সেগুলোই কিন্তু একটা বিচারকের সার্থকতা। আর যেগুলো বাতিল হয়ে যাবে, বিচারক হলেও তিনি তো মানুষ, তার মনে অবশ্যই কষ্ট লাগবে যে তার যে রায় সেটা বাতিল হয়ে গেল। অতএব যখন তাকে ইনহেরেন্ট পাওয়ার দেওয়া হবে, তখন এই ইনহেরেন্ট পাওয়ার এর কথার মাধ্যমে তার হাতটা প্রসারিত হলো, তখন তিনি একটু স্বাধীনভাবে কাজ করতে পারবেন। আশা করি এই যৌক্তিকতাটা বুঝতে পেরেছেন। এরপরে আদালতের সহজাত ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রসমূহ, কেজেস অফ অ্যাপ্লাইং ইনহেরেন্ট পাওয়ার। আমরা বেসিক দুইটা ক্ষেত্র জানি, এই দুইটা ক্ষেত্রের আন্ডারে আরো কিছু ক্ষেত্র আমরা যুক্ত করতে পারি এগুলোর ভেতরেই। তার মানে দুইটা উদ্দেশ্যে আদালত এই নিচের ক্ষেত্রসমূহে ইনহেরেন্ট পাওয়ার ব্যবহার করতে পারবে। তাহলে উপরে যে দুইটা আমরা ক্ষেত্র বলছি, আসলে ওইটার দুইটা বেসিক উদ্দেশ্য, ওর আন্ডারে আমরা এখানে প্রকৃত ক্ষেত্রগুলো পাবো। দেওয়ানি কার্যবিধির 151 ধারার বিধান অনুসারে ন্যায় বিচারের স্বার্থে আদালত সহজাত ক্ষমতা প্রয়োগ করার অধিকারী হয়। আদালতের সহজাত ক্ষমতা প্রয়োগের কয়েকটি ক্ষেত্র নিম্নে উল্লেখ করা হলো। একত্রে মামলা গ্রহণ করার আদেশ প্রদান করতে পারেন। একই বিষয়ে যদি দুইটা মামলা হয়ে যায়, তো আমরা জানি 10 ধারে কি আছে, স্টে অফ শুট বা সাবজুডিস রেস সাবজুডিস আছে, মামলা স্থগিত হবে পরেরটা। তো যদি আদালত একটা পর্যায়ে একটা মামলা চলছে, আরেকটা মামলা আবার শুরু হয়ে গেছে, এটা যদি বোঝা না যায়, তো আদালত পরের মামলাটা স্থগিত না করে দুইটা মামলা পাশাপাশি চালাতে পারেন। ন্যায় বিচারের স্বার্থে আদালত নিজ প্রদত্ত আদেশ স্থগিত রাখতে পারে। একটা আদেশ দিয়ে ফেলেছেন, পরে তিনি যদি বোঝেন যে এই আদেশটা দেওয়া ঠিক হয়নি, তাহলে তিনি স্থগিত করতে পারেন। তখন কোনো পক্ষ যদি বলে আপনি তো আদেশ দিয়েছেন, তা আপনার হুকুম, আপনি আবার এই হুকুম থেকে সরে আসছেন কেন,
এই আদেশটা কেন আপনি স্থগিত করে দিচ্ছেন? তখন বলতে পারে আমি ইনহেরেন্ট পাওয়ার ব্যবহার করছি। পাল্টা মামলা নিবারণের আদেশ প্রদান করতে পারেন। পাল্টা মামলা বলতে কাউন্টার মামলা। একটা পক্ষ মামলা করেছে, অপর পক্ষ যদি সেম প্রকৃতির মামলা করতে চায়, তো ওই এটাকে তিনি স্টে করে দিতে পারেন। তো এখানে স্টে বলতে 10 ধারা সরাসরি সেটাকে বাতিল করতে পারেন না, স্থগিত করে রাখতে পারে। আর এখানে আদালত বলতে পারে না, এই মামলা নেওয়াই হবে না, যেহেতু একটা মামলা চলছে আবার পাল্টা মামলা কেন করবেন। তার মানে তিনি 10 ধারার অতিরিক্ত হিসাবে ইনহেরেন্ট পাওয়ার যুক্ত করে নিরুৎসাহিত করতে পারেন, নিবারণ করতে পারেন, যে দরকার নাই, একটা তো চলছেই। কোনো মামলা পুনর্জীবিত করার আদেশ প্রদান করতে পারে। অর্থাৎ একটা মামলা খারিজ হয়ে গেছে বা একতরফা হয়ে গেছে, সেইটা যদি এমন কেসে হয় যে ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির কোনো নিয়ম নাই। আমরা 17-তে দেখেছি যে মুলতবির ক্ষেত্রে কস্ট করা হলো, কস্ট দিল না, মামলা খারিজ হয়ে গেল বা একতরফা হয়ে গেল। তো এই ক্ষেত্রে পুনর্জীবিত বা রিভাইভ করা যায়। আরো কিছু কিছু ক্ষেত্রে মামলা খারিজ হয়ে গেলে বা একতরফা হয়ে গেলে রিভাইভ করা যায় অনুপস্থিত থাকার ক্ষেত্রে। 9 আদেশ এবং আমরা 17 আদেশ এগুলো পাই। তো এর বাইরেও যদি কোনো ক্ষেত্র থাকে, যেমন একটা মামলায় তদবির, সমন জারি হয়নি, সমন নতুন ভাবে জারি করার কথা বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে, কিন্তু সমনটা তদবির গ্রহণ করছে না, তখনও খারিজ হয়ে যেতে পারে, বা আরো কোনো পরিস্থিতি হতে পারে যেখানে খারিজ হতে পারে। তো এই জায়গায় আদালত কি করতে পারেন? ইনহারেন্ট পাওয়ার ব্যবহার করে সেটাকে রিভাইভ করতে পারেন, যে আদালত নিজেই যেটা খারিজ করেছিলেন সেটাকে। তৃতীয় পক্ষের কোনো মামলায় পক্ষ হওয়ার আবেদন গ্রহণ করতে পারেন। তাহলে তৃতীয় পক্ষের কোনো মামলায় পক্ষ হওয়ার আবেদন গ্রহণ করতে পারেন। অবৈধ আদেশ বাতিল বা প্রত্যাহার করার আদেশও প্রদান করতে পারেন। যে আদেশটা অবৈধ মনে হচ্ছে সেটা, এই কাজটা তিনি করতে পারবেন, প্রত্যাহার বা বাতিল করে দিতে পারেন। যে সকল মামলা দেওয়ানি কার্যবিধির ধারা 11 এর আওতায় পড়ে না, মানে রেস জুডিকাটার কথা বলা হচ্ছে, সেই সকল মামলার ক্ষেত্রেও রেস জুডিকাটার নীতি প্রয়োগ করতে পারেন। তার মানে রেস জুডিকাটার যে শর্তগুলো বলা হয়েছিল 11 ধারায়, সেই শর্তের মধ্যে যদি নাও পড়ে, তো আদালত এটা 151 ধারার সাথে 11 ধারা যুক্ত করে সেটাকে 111 ধারার আওতায় রেস জুডিকাটা চিন্তা করে সেটাকে মামলা করতে দেওয়া হবে না, অর্থাৎ দোবারা দোষের নীতির মধ্যে নিয়ে আসতে পারেন আদালত যদি সিমিলারিটি পান, যদিও স্পষ্টভাবে সেটা রেস জুডিকাটা নয়। তার মানে কিছুটা ডিফারেন্ট আছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে যে এই মামলাটা দোবারা দোষের মধ্যেই কিছুটা হলেও পড়ছে। দেওয়ানি কার্যবিধির 144 ধারার বিধান ব্যতিরেকে পুনরুদ্ধার আবেদন করতে পারেন। 144 ধারাতেও কিন্তু মামলা প্রত্যাবর্তনের কথা বলা হয়েছে। তো ওই ধারাতে প্রত্যাবর্তনের যে শর্ত আছে সের বাইরেও তিনি নতুন কোনো পরিস্থিতিতে প্রত্যাবর্তন করতে পারেন। এছাড়াও আরো অনেক ক্ষেত্রে আদালত ন্যায় বিচারের স্বার্থে ও আদালতের কার্যপ্রণালীর রোধ করার জন্য সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারেন। আদালতের কার্যপ্রণালীর এখানে অপব্যবহার রোধ করবে, এই কথাটা লিখলে আরো স্পষ্ট হবে। আপনারা এখানে আদালতের কার্যপ্রণালীর রোধ কথাটা আছে, তো এখানে আপনারা লিখে নেন আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধ করবে। অপব্যবহার কার্যপ্রণালীর পরে একটা অ্যারো দিয়ে উপরে লিখে নেন অপব্যবহার, তাহলে এটা আরো ভালো শোনাবে এবং আরো স্পষ্ট হবে। যেসব ক্ষেত্রে আদালত ক্ষমতা প্রয়োগ করা, যে সকল যেসব ক্ষেত্রে সহজাত ক্ষমতা প্রয়োগ করা যায় না, অর্থাৎ কেসেস হোয়ার ইনহেরেন্ট পাওয়ার ক্যান বি, আচ্ছা উপরে আছে কোথায় প্রয়োগ করতে পারবেন, আর এখানে কোথায় প্রয়োগ করতে পারবেন না, এখানে না আছে কিন্তু ইংলিশে কেসেস হোয়ার ইনহেরেন্ট পাওয়ার ক্যান, এখানে একটু আপনাদের সংশোধন করে নেন। এখানে ক্যান বি এক্সারসাইজ আছে, তো ক্যান নট বি এক্সারসাইজ হবে। ক্যানের পর একটা নট দিয়ে দেন, বা কান্ট বি দিয়ে দিলেও হবে, একটু মিস্টেক হয়ে আছে, এটা একটু কারেক্ট করে নেন, যে ক্যান নট বি। কোন কোন ক্ষেত্রে সহজাত ক্ষমতা প্রয়োগ করা যাবে না এই বিষয়ে 151 ধারায় বা অন্য কোনো বিধিবদ্ধ আইনে কিছু বলা হয়নি। উচ্চ আদালত কিছু রায়ের পরিপ্রেক্ষিতে বলা যায় নিম্নোক্ত ক্ষেত্রে আদালতের সহজাত ক্ষমতা প্রয়োগ করা যায় না। তার মানে 151 ধারায় কিছু বলা নাই কোন ক্ষেত্রে যাবে না,
তবে আমরা কিছু কেস লতে পাবো। তার মানে এখানে কেস ল দিতেই হবে। কোর্ট সহজাত ক্ষমতা প্রয়োগ করে এমন কাজ করতে পারে না যা দেওয়ানি কার্যবিধি দ্বারা নিষেধ করা হয়েছে। যেমন যেখানে আইনে আপিলের কোনো বিধান নেই, সেক্ষেত্রে আদালত সহজাত ক্ষমতা ব্যবহার করে আপিল করার অধিকার দিতে পারে না। যে মামলায় আপিল করাই যাবে না, যেমন একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে, কিন্তু সোলে সূত্রে ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। তো সোলে সূত্রে একটা ডিক্রির বিরুদ্ধে একজন আপিল করতে চাচ্ছে এবং আদালতকে বলছে আপনি সহজাত ক্ষমতা ব্যবহার করে এটা আপিলে আপনি মামলাটা আবার দেখেন। তো এইটা করতে দেওয়া হবে না, কারণ আইনে যেটা স্পষ্ট নিষেধ আছে সেটা করতে গেলে তো এই সিপিসির বিরুদ্ধে চলে গেল, তো সিপিসির বিরুদ্ধে যাওয়া যাবে না। সিপিসিতে যেটা নাই সেটা করা যাবে, কিন্তু যেটা নিষেধ করা আছে সেটা করলে তো আর আইনের বিরুদ্ধে চলে গেল, তাহলে তো আইনের কোনো মূল্যই থাকবে না, সিপিসির মূল্যই থাকবে না। রিয়াজুল হক বনাম হাফিজুল্লাহ, 42 ডিএলআর এডি। এডি বলতে অ্যাপিলেট ডিভিশন, 74 নম্বর পৃষ্ঠায় আছে ডিএলআর 42-এর। এই মামলায় একজন সহকারী জজ ডিক্রি বাতিলের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির বিধি 9 রুল 13 এর গ্রাউন্ডসমূহ অগ্রাহ্য করে সহজাত ক্ষমতার আশ্রয় নেয়। তার মানে সহকারী জজ কি করেছিলেন, বিধি কার্যবিধির, এখানে বিধি 9 রুল 13 লেখা আছে, এখানেও একটু মিস্টেক হয়ে আছে, দয়া করে একটু ঠিক করে নেন। এখানে বিধি 9 রুল 13 লেখা আছে, আসলে বিধি আর রুল একই জিনিস, এখানে হবে আদেশ 9 বিধি 13 বা অর্ডার 9 রুল 13। এই 9টা হচ্ছে অর্ডার বা আদেশ, আর এই 13টা হচ্ছে রুল বা বিধি। জাস্ট এই বিধি কথাটা কেটে আপনারা অর্ডার লিখে নেন, বিধি কেটে অর্ডার করে দিলেই এইটা অর্ডার 9 রুল 13 হয়ে যাবে। এর গ্রাউন্ড সমূহ অগ্রাহ্য করে সহজাত ক্ষমতার আশ্রয় নেয়। এই বিষয়ে আপিল বিভাগ সিদ্ধান্ত দেয় যে উক্ত বিচারক সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে না, যেহেতু সে আইনের সুনির্দিষ্ট বিধির আওতায় কাজ করছিল। তো আইনে যেটা বলা আছে, তো এইটাকে অগ্রাহ্য করেছেন তিনি, অগ্রাহ্য করে এর বিপরীতে গিয়ে সিদ্ধান্ত দিয়েছেন, তাই আপিল বিভাগে সেটা আবার কি করা হয়েছে, বাতিল করে এই সহকারী জজের সিদ্ধান্তের বিরুদ্ধে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আরেকটা, যে ক্ষেত্রে আদালতের সহজাত ক্ষমতা ব্যবহার করলে আইনের প্রতিষ্ঠিত সাধারণ নীতিমালার সাথে সংঘর্ষ বাধার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে সহজাত ক্ষমতা প্রয়োগ করা যাবে না। সম্ভাবনা বানানে মহাভয় যুক্ত হবে, একটু মহাভয় যুক্ত করে নেবেন। উদাহরণস্বরূপ বলা যায় বাংলাদেশ শিল্প ব্যাংক বনাম বাংলা হোটেল লিমিটেড 38 ডিএলআর এডি 70, এই মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলে যে, এখানেও আপিল বিভাগের বিষয়, যদিও 151 ধারার ব্যবহৃত ন্যায় বিচারের স্বার্থে এই কথার মাধ্যমে আদালতের বিস্তৃত ক্ষমতাকে স্বীকৃতি দেয়, তথাপি এটা মনে করার কোনো কারণ নেই যে আদালত প্রতিষ্ঠিত কোনো নীতিকে সেটেল প্রিন্সিপাল অফ ল, আদালতে যেমন নীতি আছে কি, রেস সাবজুডিস, রেস জুডিকাটা, এগুলো প্রতিষ্ঠিত নীতি। তারপরে আরো কি নীতি আছে, ডক্ট্রিন অফ এস্টোপেল আছে। তো এই নীতিগুলো প্রতিষ্ঠিত, এই নীতির বাইরে গিয়ে আদালত কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। অগ্রাহ্য করে, অগ্রাহ্য বলতে এটাকে না মেনে আদেশ দিতে, তথাপি এটা মনে করার কোনো কারণ নেই যে এই প্রতিষ্ঠিত নীতি অগ্রাহ্য করে আদেশ দিতে পারে। এখানে টেকনিক্যালি কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, তার মানে তথাপি এটা মনে করার কোনো কারণ নেই যে যে প্রিন্সিপালের বাইরে যে আদেশ দিবেন, এটা মনে করা যাবে না, তার মানে দিতে পারবেন না, এটাই বোঝানো হচ্ছে। যেখানে বিচারপ্রার্থীর দেওয়ানি কার্যবিধির অন্য কোনো বিধিতে প্রতিকার দেওয়া সম্ভব, কিন্তু উক্ত বিচারপ্রার্থী সেই প্রতিকার নিতে অস্বীকৃতি জানিয়েছে, সেক্ষেত্রে আদালত তার সহজাত ক্ষমতা ব্যবহার করে কাঙ্ক্ষিত প্রতিকার প্রদান করতে পারে না। আইনের স্পষ্ট ও বাধ্যতামূলক বিধিমালাকে
অগ্রাহ্য করে সহজাত ক্ষমতা ব্যবহার করা যাবে না। একই কথাগুলো আসছে কিন্তু একটু কাছাকাছি, পয়েন্ট বৃদ্ধি করার জন্য এইভাবে লেখা হয়েছে। কোনো আদালতের এখতিয়ার থাকা সত্ত্বেও সহজাত ক্ষমতা ব্যবহার করে এখতিয়ার নেই এই মর্মে আর্জি ফেরত পাঠানো যাবে না। এখতিয়ার আছে কিন্তু তিনি মামলা বিচার করবেন না, আর্জি ফেরত দিয়ে দিচ্ছেন। অজুহাত হিসেবে দেখাচ্ছেন আমি 151 ধারা ব্যবহার করলাম, মানে সহজাত ক্ষমতা ব্যবহার করলাম। এটা করতে দেওয়া হবে না। যে ক্ষেত্রে প্রতিকার প্রার্থীর প্রতিকার চাইতে অনেক দেরি বা অবহেলা করেন, সেক্ষেত্রে আদালত সহজাত ক্ষমতা ব্যবহার করার ক্ষেত্রে অনেক বেশি নিরুৎসাহিত হবেন। অর্থাৎ যে প্রতিকারটা আগে চাওয়া যেত অনেক দেরি করে ফেলেছে, সেহেতু সেক্ষেত্রে 151 ধারা সহজাত ক্ষমতা ব্যবহার করার ক্ষেত্রে আদালত একটু নিরুৎসাহিত দেখাবেন। হ্যাঁ, আশা করি সবকিছু ঠিক আছে। তাহলে আমরা ক্লাসে অগ্রসর হই। পড়ছিলাম ইনহেরেন্ট পাওয়ার অফ সিভিল কোর্টস, এটা শেষের দিকে চলে আসছি। শেষে পরিশেষে আমরা বলতে পারি যে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগের বিষয়টি বেশ জটিল। উচ্চ আদালতের অনেক সিদ্ধান্ত রয়েছে, সেখানে বলা হয়েছে যে যেখানে প্রতিকার পাওয়ার বিধান আইনে রয়েছে সেখানে আদালতের সহজাত ক্ষমতা প্রয়োগ করা যাবে না। আইনে যেহেতু আছে সেখানে আর ইনহারেন্ট ইনহারেন্ট পাওয়ারে যাওয়ার দরকার নেই, সহজাত ক্ষমতাতে প্রয়োগের বিষয়টি তখন আসবেই না। আবার অনেক রায়ে বলা হয়েছে যে আইনের প্রতিকার পাওয়ার নির্দিষ্ট বিধান থাকা সত্ত্বেও আদালত অন্তর্নিহিত ক্ষমতা বলে ন্যায় বিচারের স্বার্থে প্রতিকার দিতে পারে। আইনে একটা সুস্পষ্ট বিধান আছে, কিন্তু সেই বিধানটা মানলে যদি ন্যায় বিচার ব্যাহত হয় মামলার পরিস্থিতি বিবেচনায়, তখন আবার আদালত কি করতে পারেন, এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আইনের কোনো বিধান পরিপন্থী একটা ছোটখাটো সিদ্ধান্ত নিতে পারেন, সেটা বলা হচ্ছে। তাই এটাকে জটিল মনে করা হচ্ছে। তাহলে মামলার পরিস্থিতি ভেদে এক একটা মামলার ক্ষেত্রে এক এক রকম ইনহেরেন্ট পাওয়ার আদালত ব্যবহার করে থাকেন। তো এখানে আমি কিছু কেস রেফারেন্স দিয়ে দিয়েছি। এই কেসগুলোতে কিন্তু এই একই বক্তব্য দেওয়া হয়েছে। আপনারা যদি এই কেস রেফারেন্স গুলো দেন তো ভালো, না দিলেও সমস্যা নাই, অন্তত দু একটা দিবেন, একটা বা দুইটা দিয়ে দিবেন, এখান থেকে যেটা আপনাদের মনে থাকে সেগুলো দিবেন। এই সবগুলো কেসে এই একই বক্তব্য আসছে, এই কারণে আমি সবগুলো কেসই দিয়ে দিয়েছি। এরপরে আমরা পড়বো টপিক 12। আজকের টপিক 2 বা টপিক 12, ড্রাফটিং বা আরজি বা দরখাস্ত মুসাবিদা। আমরা ইতিপূর্বে 5টা সাবজেক্ট কমপ্লিট হওয়ার পরে সিপিসির আগে প্রবলেম সলভিং ক্লাস ছিল, তারপরে ক্লাস টেস্টের সলভিং ক্লাস ছিল এবং ড্রাফটিং এর উপরে একটি বিশেষ ক্লাস নিয়েছিলাম। সেই ভিডিওটা আপনারা যারা দেখেছেন তাদের এই ক্লাসটি বুঝতে সুবিধা হবে। এই 4টা বিষয় আমি ড্রাফটিং এর স্যাম্পল দিয়ে দিয়েছি এবং সেই এই ভিডিওটা যখন দিয়ে দিব এবং গত ক্লাসের ভিডিও সহ, এই ভিডিওর সাথে আমি আগের ওই ড্রাফটিং রিলেটেড ভিডিওটা আমি দিয়ে দিব, যেন দুইটা ভিডিও পাশাপাশি দেখলে ড্রাফটিং এর উপর একটা হলিস্টিক ভিউ আপনাদের চলে আসে, একটা পূর্ণাঙ্গ ধারণা চলে আসে, যতটুকু এই ক্লাসের মাধ্যমে দেওয়া সম্ভব। আসলে ড্রাফটিং বিষয়ে আপনাকে ভালো ধারণা নিতে হলে আদালতে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে। জুনিয়র হিসেবে আপনি করেন, লাইসেন্স পাওয়ার পরে তো করতে হবেই। তো জুনিয়র হিসেবে প্র্যাকটিস করলে আপনার লাভ কি হবে, ড্রাফটিং এর উপরে দক্ষতা বৃদ্ধি পাবে। তখন কি বিষয়ে ড্রাফটিং দিলো সেটা বিষয় বিবেচনা করে আপনি কিছু একটা লিখে আসতে পারবেন। অর- একটা ড্রাফটিং এর মূল বিষয় যদি লিখতেও না পারেন, অন্তত ড্রাফটিং এর যে ফরমেট সেটা লিখে দিয়ে আসতে পারলেও আপনি কিন্তু নম্বর পাবেন, মূল বক্তব্য যদি লিখতে নাও পারেন। অতএব ফরমেট জানাটাও কিন্তু একটা জরুরি বিষয়। তো ফরমেট কিভাবে জানবেন আপনি, আদালতে প্র্যাকটিস করতে করতে বিভিন্ন ফরমেট আপনি জেনে যাবেন, সব ফরমেট আপনাকে জানতে হবে। তো আমি কিছু ফরমেট দিয়েছি সিপিসি তে। আরজি সংশোধনের জন্য আরজি মুসাবিদা, আরজি সংশোধনের জন্য দরখাস্ত মুসাবিদা, তার মানে আরজির আন্ডারে একটা দরখাস্ত হবে। তারপর আরজি খারিজ আদেশ সরাসরি রদ রহিত পূর্বক মোকদ্দমা পুনর্বহালের জন্য দরখাস্ত মুসাবিদা। এর আগে আমরা দেখেছিলাম যে আরজি খারিজ হয়ে গেছে, মামলা খারিজ হয়ে গেছে, সেটা রদ করে সরাসরি পুনর্বহাল চাইতে হবে, তাহলে আবার পুনর্বহাল বা রিভাইভ হতে পারে। তারপর রায়ের পূর্বে সম্পত্তি ক্রোকের জন্য দরখাস্ত মুসাবিদা।
আর অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য দরখাস্ত মুসাবিদা, আমি এখানে দেখেন যে চারটাই দরখাস্ত মুসাবিদা দিয়েছি, আরজি মুসাবিদা আমি এখানে একটাও দিইনি। তো আরজি মুসাবিদা কি আপনাদের লাগবে না? হ্যাঁ, আরজি মুসাবিদা, সিপিসি থেকে আরজি মুসাবিদা আসার সম্ভাবনা খুবই কম। কি কারণে? একটা আরজি কিন্তু বেশ কয়েক পেজের হয়। অতএব আরজি মুসাবিদা যদি দেওয়া হয় 10 নম্বরের, তাহলে এইটা কিন্তু লিখে শেষ করা সম্ভব না। তাই আমি যতটুকু আমার ধারণা হয়েছে যে আপনাদের জন্য আরজি মুসাবিদার থেকে দরখাস্ত মুসাবিদাই বেশি ইম্পর্টেন্ট সিপিসির ক্ষেত্রে। আর আরজি মুসাবিদাও যদি আসে, তো আরজি মুসাবিদাও আমি প্র্যাকটিস করিয়েছি। কোথায়? এস আর একটা সুনির্দিষ্ট প্রতিকার আইনে কিন্তু আরজি মুসাবিদা প্র্যাকটিস করেছি সংক্ষিপ্তভাবে। তো সেখান থেকে আপনি আরজি মুসাবিদা সম্পর্কে জানতে পারবেন। তাছাড়া আমরা রিভিশন ক্লাসে আরো কিছু ড্রাফটিং এর আন্ডারে আরজি মুসাবিদা আমরা যুক্ত করব, সেটা এক্সট্রা হিসাবে। তো আমরা শুরু করি। নাম দিয়ে দিলাম। তারপরে দ্বিতীয় লাইনে মোকদ্দমার আমরা নাম দিয়ে দেবো। এখানে মোকদ্দমার নাম্বার দিয়ে দেবো। মোকদ্দমার নাম্বার এখানে আমরা উল্লেখ করব। এখানে আমি বলছি মোকদ্দমার নাম্বার উল্লেখ করবেন। কেন? কারণ একটা মামলা হয়ে গেছে, এই এক্সিস্টিং মামলা যেটা চলছে তার আন্ডারে দরখাস্ত দিচ্ছি, এই কারণে এই মামলার নাম্বারটা আমরা জানাই আছে, তা একটা কাল্পনিক নাম্বার দিয়ে দিবেন। এখানে 2022 দেওয়া আছে, আপনারা 2024 সালে যদি পরীক্ষা দেন 24 দিবেন। ইনকেস পরীক্ষা যদি আপনাদের চলে যায়, লিখিত পরীক্ষা ডেফিনেটলি তো 24 সালে হবে না, 25 সালে হবে। তাহলে আপনারা যেই সালে পরীক্ষা হবে সেই সাল এখানে দিয়ে দিবেন, 25 সাল দিয়ে দিবেন। কারণ লিখিত ডেফিনেটলি 25 সালে হবে, 24 সালে তো লিখিত হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আর এখানে সাকসেশন মানে মামলার প্রকার, যেমন অপ্র হতে পারে, তারপরে অপ্র মানে ওসি, আদার কেস, বা অপর কেস, অপর প্রকার বা অন্য প্রকার, যেটাই বলি না কেন। তারপরে পারিবারিক মামলা হতে পারে, হতে পারে সেটা অর্থ মামলা, যে কোনো ধরনের মামলা। তো আমি একটা সাকসেশন মামলার আরজি মোসাবেদা, এখানে দরখাস্তকারীর নাম দেওয়া হয়েছে, এর পাশে প্রতিপক্ষের নাম, নোটিশ বোর্ড, আর জেলা জজ আদালত রাজশাহী। তো এখানে এখানে নোটিশ বোর্ডকে বিবাদী করা হচ্ছে, কারণ এই মামলায় নোটিশ বোর্ডের সাথে এখানে দিং শেষে দেওয়া আছে। দিং বলতে এই মামলায় স্থানীয় প্রতিনিধি, স্থানীয় জনসাধারণকে প্রতিপক্ষ করা হয়। তাই এখানে নোটিশ বোর্ড, জেলা জজ আদালত রাজশাহী দিং, অথবা লিখতে পারেন স্থানীয় জনসাধারণ দিং। তো যাদের সাকসেশন মামলা বাস্তবে দেখেছেন করা আছে, তারা এটা মানে সহজেই বুঝবেন। তারপরে বিষয় কি? কার্যবিধি 1908-এর আদেশ 6 বিধি 17 মতে, আদেশ 6 বিধি 17-তে কিন্তু আর্জি সংশোধনের বিষয়টা বলা হয়েছে, তাই আমরা এটা উল্লেখ করব অবশ্যই। কোন আইনের কত আদেশ, কত ধারা, মানে কোন বিধান মতে আমরা দরখাস্ত করছি সেটা বিষয়ে উল্লেখ করে দেব। এরপরে দরখাস্ত কারীগণের পক্ষে বিনীত নিবেদনে, যে এখানে কারীগণের প্লুরাল দিয়েছি, এই যে এখানে জরিনা খাতুন, এরপরে কি দেওয়া আছে? দিং। দিং মানে দিগড়, মানে আরো আছে। ইংলিশে করলে মোসাম্মদ জরিনা খাতুন এন্ড আদার বা আদার্স। তো এই যে আদার্স, এটা বাংলায় দিং বা দিগড় বলি, দিগড়ও লিখতে পারেন, নো প্রবলেম। তাই প্লুরাল একাধিক, তাই এখানে দরখাস্তকারী গণ লিখছি। অত্র মোকদ্দমাটি উত্তরাধিকার সনদপত্রের প্রার্থনায় অত্র দরখাস্তকারীগণ বিজ্ঞ আদালতে দায়ের করেছেন। এই কথাগুলো যেগুলো লেখা আছে এগুলো বোঝানোর কিছু নাই, প্রতিটা মামলাতে আপনাকে এভাবে লিখতে হবে। এরপরে এসে যে আরজির প্রার্থিত সংশোধন সমূহ, আপনি কি কি সংশোধন চাচ্ছেন। তো আমার এটা একটা রিয়েল কেস, এটা বাস্তবে রিয়েল কেস। সেই রিয়েল কেসটাই আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। দরখাস্ত ছিল আমার কম্পিউটারে, সেখান থেকে কপি করে নিয়ে এসে আপনাদের নোটের মধ্যে আমি পেস্ট করে দিয়েছি, কোনো পরিবর্তন করিনি। এই দরখাস্তটা দিয়েই আমার দরখাস্ত মঞ্জুর হয়েছিল, আমি সংশোধন করে নিয়েছিলাম। তো আরজির 3 নং পাতায় তফসিল বর্ণিত মোসাম্মদ জরিনা খাতুনের চতুর্থ কলামে ভুলবশত লিখিত 20,000 সংখ্যাটি, তার মানে জরিনা খাতুন 20,000 টাকা পাবে এই কথা বলেছিলাম, তো এখানে হবে জরিনা খাতুন 12,500 টাকা। আর এখানে ফারহান ফুরাদ, 40,000 সংখ্যাটির পরিবর্তে 43,750 পাবে। এবং আরেকটা সন্তান ফাহিম, ইনি পাবেন 43,750। তার মানে এখানে এই জরিনা হচ্ছে যে মৃত ব্যক্তি, তার স্ত্রী, আর এই বাকি দুইজন হচ্ছে দুই পুত্র। তো পুত্ররা এভাবে পাবে, আর জরিনা পাবেন হচ্ছে 12,500। মানে ফারাইজ
করার সময় একটু ভুল হয়েছিল, বা বলতে গেলে স্ত্রী সন্তান ওই তারা এসে বলেছিল যে হ্যাঁ মাকে 20,000 দেন আর আমাদেরকে 40-40-80,000 দেন, 1 লক্ষ টাকার মামলা। তো পরে আদালত বলছে আপনি এটা সংশোধন করেন, কারণ এই আইনে যেহেতু 20,000 টাকা তিনি পান না, আপনি যেটা পান সেটাই লিখেন। আইনে সাকসেশন অনুসারে যা হবে তাই দেন, তারা নিজেদের মধ্যে কিভাবে ভাগ করবে সেটা পরের বিষয়। তাই এভাবে আমি সংশোধন করে দিয়েছিলাম। এরপর এখানে হলফনামা দিতে হবে। আমি আবারও বলছি যে এটা যেহেতু একটি দরখাস্ত, তাই হলফনামা দিতে হবে, এফিডেভিট দিতে হবে। আর যদি আর্জি হতো তাহলে সত্যপাঠ দিতে হতো। তো হলফনামায় এখানে আমি জরিনা খাতুন, জন দরখাস্তকারী ছিল ফারহান, ফাহিম এবং জরিনা তাদের মা। তো এখানে ফারহান বা ফাহিমও এই হলফনামাটা দিতে পারতো, তার মানে তিনিও আদালতে আসতে পারতেন। তো মা এসেছেন, সবার পক্ষে মাই হলফ দিয়েছেন। তো হলফনামা কেমন হয় আমরা আগের দরখাস্ত দেখেছি, সেভাবে করতে হবে। এখানে হলফকারী সাক্ষক এবং তারিখটা আপনারা যেদিন পরীক্ষা দিবেন সেই দিনের তারিখ দিয়ে দিবেন। আর এখানে তারিখ একই থাকবে, তবে বলে রাখা ভালো সময়টা সকাল 10টা বা 11টা দিবেন। সকাল 10টা বা 11টা মানে কোর্ট বসার আগেই সেরেস্তাই, অর্থাৎ এখানে দেখেন যে হলফনামা পরিচালনাকারী কর্মকর্তার স্বাক্ষর ও সিল, তার মানে এখানে সেরেস্তাদারকে বোঝানো হচ্ছে। কোর্টের যে অফিস থাকে সেরেস্তাদার, আহ, তাকেই কর্মকর্তা বলা হচ্ছে। তো এখানে কোর্ট বসার আগেই কিন্তু ওই এফিডেভিটটা কমপ্লিট করতে হয়, তার মানে দুপুরের আগেই। 12টার পরে কখনো এফিডেভিট নিবেই না। এখন আপনি যদি কোনো কর্মকর্তাকে কনভিন্স করেন 12টার পরে এফিডেভিট নেওয়ার জন্য, আদালত একটু দেরিতে বসছে বা আদালত চলছে, একটু দেরি হয়ে গেছে, 12:30 বেজে গেছে, কিন্তু আদালত চলছে, অনেক সময় 2টা 3টা পর্যন্ত আদালত চলে। তো আমার এরকমও হয়েছে যে কর্মকর্তার কাছে গিয়েছি, তো বলছে 12টা 1টা বেজে গেছে। তো বললাম অন্য মামলা করতে দেরি হয়ে গেছে, আজকে আসার কথা ছিল না, কিন্তু চলে আসছেন, একটু কাইন্ডলি করে দেন। তো আমি করছি হয়তো বা 1টা বা 1:30টায়, কিন্তু তারপরে ওই সময় উনি কখন উল্লেখ করবেন, ওই 11টা 11:30 বা 12টা, 12টার আগেই উল্লেখ করবেন, সর্বোচ্চ 12টা। কেন? কারণ এর পরে নেওয়ার বিধানই নাই। কিন্তু তিনি জাস্ট আমার প্রতি সন্তুষ্ট হয়ে করছেন, একটু ফাঁকি দিচ্ছেন এই আর কি। তো এটা ন্যায় বিচারের স্বার্থে, কারণ একজন ব্যক্তি আসছেন, তাকে আবার ফেরত দেওয়া, আরেকদিন আসতে বলা, এই কারণে। তো এটার জন্য একটু বকশিশ দিতে হয়, এটা তো ওপেন একটা বিষয় হয়ে গেছে আদালতের। তাছাড়া তো করবেন না, এত সৎ ব্যক্তি নাই আদালতে যে উনি এই কাজটা করবেন, 2টার কাজ আমাকে 11টায় করে দিবেন, মানে 11টা লিখে দিবেন, 2টায় যাচ্ছি আমি, তো 1:30টায় যাচ্ছি, তো উনি বিনা পয়সায় করে দিবেন, এটা ভাবা যাবে না। এটা সব আদালতেই হয়। তো যাই হোক, এরপরে তাহলে দরখাস্ত আমরা সংশোধন কিভাবে করব দেখলাম। এরপরে আর্জি খারিজ হয়ে গেছে, সেটা আবার কিভাবে সরাসরি আমরা নিয়ে আসতে পারি সেটা আমরা দেখব। এটা আমাদের আদেশ 9 বিধি 9 ক, আদেশ 9 বিধি 9 কতে আছে, অর্ডার 9 রুল 9 ক্যাপিটাল এ। এখানে সরাসরি কথা বলা হয়েছে, বিধি 9 অনুসারেও করা যায়, কিন্তু আমরা 9 এতে হলে সরাসরি, তার মানে এখানে কি করা লাগবে না, কারণ দর্শানো লাগবে না, এভিডেভিট দিয়ে সরাসরি যে কস্ট দেওয়ার কথা বলা হয়েছে 1,000, সেটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমরা বলে দিলাম যে এই ধারা আদেশ ও বিধি অনুসারে আমরা রদরহিত করতে চাচ্ছি সরাসরি। এরপর আমরা মামলার পরিস্থিতি কি সেটা উল্লেখ করে দিলাম। আর গত এতইং তারিখে মোকদ্দমার চূড়ান্ত শুনানির জন্য বিজ্ঞ আদালত দিন ধার্য করেন, এবং উক্ত ধার্য তারিখে বাদী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারণ অনুপস্থিত থাকার কারণেই আদালত কি করতে পারেন, কি করেছেন, যে মামলাটি এই যে গড় হাজির হয়ে যায়, গড় হাজির হয়ে থাক কারণে কিন্তু আদালত মামলাটি খারিজ করেন। এটা একটু পড়ে নেবেন, পড়লে বোঝা যাবে, কঠিন কিছু না। এখন এই তারিখের জায়গায় কেন ফাঁকা রাখছি, আপনি এখানে মামলাটা দিবেন অবশ্যই 25 সালে যদি পরীক্ষা হয়, এই সালটা 25 সাল দিবেন। আর এখানে মামলা 11 আছে, তো আপনি ইচ্ছা করলে মামলার নম্বর চেঞ্জ করতে পারেন, এটা কোনো ম্যাটার না, কিন্তু সালটা অবশ্যই কি করবেন, প্রেজেন্ট সাল দিবেন। 25 সালে পরীক্ষা দিলে 25 সাল, বা ভবিষ্যতে যারা এই ভিডিও দেখছেন, এই ভিডিওটা অনেক সময় মানুষ 28 সালেও দেখতে পারে। তো 28 সালে যদি ভিডিও দেখে থাকেন, কেউ যদি 28 সালে বা 29 সালে পরীক্ষা দেন বা 30 সালে পরীক্ষা দেন, তখন আপনাকে এই সালটা 30 সালে লিখতে হবে। তো যে সালে পরীক্ষা দিবেন সেই সাল লিখবেন, আর মামলার নাম্বারটা আপনি যে কোনো একটা বানিয়ে দিলেন তাহলে হবে। আর এই তারিখটা আপনি ফাঁকা রাখবেন কি, যেই তারিখে আপনি পরীক্ষা দিচ্ছেন তার ঠিক কি করবেন, 15 দিন বা 20 দিন আগের, 1 মাসের মধ্যে তারিখটা রাখার চেষ্টা করবেন। মনে করেন আপনি যদি পরীক্ষা দেন ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, তাহলে আপনি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের একটা ডেট দিবেন, 10 15 10 10 থেকে 20 দিনের আগের একটা ডেট দিবেন, কারণ 1 মাসের মধ্যে দরখাস্ত করতে হয়।
আপনি যেদিন পরীক্ষা, আপনি পরীক্ষার শেষে হলফনামায় তো একটা ডেট দিবেন এখানে, তাহলে এখানকার ডেট, হলফনামার ডেট এবং এখানকার ডেটের মধ্যে যেন ব্যবধান আপনার সর্বোচ্চ 30 দিন হয়। 30 দিন এক্সিড করলে দরখাস্ত মূল্য থাকবে না, কারণ আইনে বলাই আছে আদেশ নয়ের বিধি নয় কতে 30 দিনের মধ্যে আসতে হবে। তাই আপনি 30 দিন না লিখে 10-15 দিনের মতো একটা ডেট রাখবেন, দুইটা ডেটের মধ্যে ব্যবধান। ডেটের ব্যবধান কি সেটা যদি বুঝতে না পারেন, এখনই হাত উত্তোলন করে ক্লিয়ার হয়ে নেন। না হলে জাস্ট এই দুই রকম ডেট দেওয়ার কারণে আমার পরীক্ষায় যদি আমি এই প্রশ্নটা দিই, যদি ভুল লিখে আসেন আমি 0 দিয়ে দেবো। এই যদি ডেট 30 দিন পার করে দেন, বা এখানে যে ডেট, এই 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 3 নম্বর পয়েন্টে যে ডেট, এই ডেটটা আপনাকে আগে দিতে হবে 15 দিন আগের, বা এই ডেটটা 15 দিন পরে ডেট দিতে হবে। এখন কোনো কারণে যদি আপনি হলফনামার ডেটটা আগে দিয়ে দেন আর এখানকার ডেট পরে দিয়ে দেন, তাহলে কেমন হয়ে যাবে? তার মানে আপনার পরে হলো খারিজ, অসুস্থ মানে থাকার কারণে, অনুপস্থিত থাকার কারণে, আর আগেই দরখাস্ত লিখছেন, ব্যাপারটাও মানে উল্টো হয়ে গেল না? মানে বাস্তবসম্মত হলো না বিষয়টা। তার মানে আপনার 15 দিন আগে খারিজ হয়েছে, 15 দিন পর আপনি দরখাস্ত করছেন। আশা করি বুঝতে পেরেছেন। এর আগে আমি দেখেছি আপনারা যারা ড্রাফটিং লিখেছেন, তারিখ নিয়ে আপনারা চিন্তা ভাবনা না করে ইচ্ছামতো তারিখ বসিয়েছেন। ইচ্ছামতো তারিখ বসানোর কারণে অনেকের বিষয়গুলো কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আরেকটা মজার বিষয় বলি, এখানে যে আপনি তারিখটা দিবেন, এই যে সাল উল্লেখ করছেন, এখন আবার এই এখানে যে তারিখ, এই সালটা কিন্তু আবার একই থাকতে হবে। এখন এখানে আপনি দিলেন 25 সাল, আমি যে পরীক্ষা নেব আগামী শুক্রবার, আপনি 24 সালই দিবেন। আর এখানে অবশ্যই আপনাকে কি করতে হবে, 24 সালে দিতে হবে। এখানে আপনি 22 সাল দিলেন, আবার ওখানে 24 সাল দিলেন, তাহলে কেমন হয়ে গেল? যে 24 সালের মামলা কিন্তু আপনি 22 সালে দরখাস্ত লিখছেন। তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে আপনাদের। তারিখ বিষয়ে সেন্স থাকতে হবে, মামলার নাম্বার বিষয়ে সেন্স থাকতে হবে, ম্যাচিং হতে হবে। এরপরে রায়ের পূর্বে সম্পত্তি ক্রোকের জন্য দরখাস্ত আমরা এটা করি কত অনুসারে? আদেশ 38 বিধি 6। আমরা আদেশ 38 বিধি 6 অলরেডি পড়েছি। এটা অ্যাটাচমেন্ট অ্যান্ড অ্যারেস্ট বিফোর জাজমেন্ট, অ্যারেস্ট অ্যান্ড অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, এটা ছিল মানে রায়ের পূর্বে আটক ও ক্রোক। তো আমরা এখানে ক্রোক চাইবো, আটক চাইবো না। আমাদের সম্পত্তি ক্রোক করে নিলেই হলো, ব্যক্তিকে হাজতে আটক রেখে বাদীর আইনজীবীর কোনো লাভ নাই। আর সম্পত্তি যদি ক্রোক করে রাখা হয় ওনার, তাহলে লাভ আছে। তাহলে বিবাদীর সম্পত্তি যদি ক্রোক করে নেওয়া হয়, বাদী যা চাচ্ছে তা পাবে, তো বিবাদীকে জেলখানায় রেখে তো লাভ নাই। তো অনেক সময় বিবাদীকে বাধ্য করার জন্য রাখতে হয়। তো এখানে আমরা দেখাচ্ছি 2 লক্ষ টাকা আদায়ের জন্য মামলা এত তারিখে ধার্য ছিল। এই বর্ণনাগুলো পড়লে বুঝতে পারবেন যে এরকম পরিস্থিতি যে তিনি তার একমাত্র 5 কাঠা জমি বিক্রয়ের চেষ্টা করছেন গোপনে। তো সেটা বুঝতে পেরেই কিন্তু বাদী এসে আইনজীবীকে জানালো, আইনজীবী এই দরখাস্ত করলো যেন ওই 5 কাঠা জমি কি করা হয়, ক্রোক করা হয় রায়ের পূর্বে। মামলা চলাকালীনই ক্রোক করে রাখা হয়, যেন রায় হলে পরে এই মামলাটার যে রায় বা ডিক্রি এক্সিকিউশন বা জারির মাধ্যমে এই 5 কাঠা জমি বিক্রয় করে অকশনে এই 2 লক্ষ টাকা আদায় করা যায়। আর জমি যদি বিক্রয় করে দিয়ে নিঃস্ব হয়ে যায়, সত্যশূন্য হয়ে যায়, টাকা খরচ করে ফেলে বিবাদী, তখন কিন্তু বাদীর রায় পেয়েও কোনো লাভ হবে না, মানে টাকা আদায়ের পথ থাকবে না এই কারণে। আর তফসিলটা আপনার দেওয়ার সময়ও কিন্তু জমির ক্ষেত্রে তফসিল, যেমন এখানে জেলা রাজশাহী, থানা বোয়ালিয়া দিয়েছি, মৌজা দিয়েছি, বোয়ালিয়ার একটা জেল নাম্বার একটা দিয়েছি। তো এখানে এই জিনিসগুলো আপনার গুরুত্বপূর্ণ। কোথায় আপনি কোর্টের নাম কি লিখছেন, দেখেন এখানে রাজশাহী জেলার আপনি কোর্ট লিখছেন, পয়েন্ট টু বি নোটেড, খুবই ভাইটাল পয়েন্ট। আপনি কোর্টের নামে দিচ্ছেন রাজশাহী, তাহলে এখানে আপনার জমি রাজশাহী জেলায় দিতে হবে এখানে। এখন আপনি যদি কোর্টের নাম উপরে দেন ঢাকা, তাহলে ঢাকা জেলা আপনাকে উল্লেখ করতে হবে। তাহলে ঢাকা জেলার জমি হলেই তো ঢাকা জেলায় মামলা হবে, রাজশাহী জেলার জমি হলেই তো রাজশাহী জেলায় মামলা হবে। আপনি যদি চট্টগ্রাম জেলার সম্পত্তির কথা লিখেন, তাহলে চট্টগ্রাম জেলারই আইন মানে আদালতের নাম লিখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার প্রশ্নে আদালতের নাম উল্লেখ করা থাকে, তাহলে ওই আদালতের নামই দিতে হবে, এবং ওই আদালতের যে জেলার নাম উল্লেখ করা আছে সেই জেলারই সম্পত্তির নাম দেওয়া থাকে। অথবা আদালতের নাম দেওয়া হলো না, সম্পত্তি কোন জেলার কোন মৌজার। এর যেমন একটা প্রশ্ন ছিল বিগত সালে যে চট্টগ্রামের ডাবল মুরিং মৌজার সম্পত্তি, তাহলে চট্টগ্রামেরই আপনার একটা সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ বা যুগ্ম জেলা জজ উল্লেখ করতে হবে। এখন 2 লক্ষ টাকার মামলা, অবশ্যই সহকারী জজ, এটা কোথায় যাবে না, যুগ্ম জেলা জজের কাছে যাবে না।
তো এখানে দেখেন, এখানে একটু ব্যাখ্যা দিই যে যুগ্ম জেলা আদালত কাছে, তো এটা অর্থ মামলা, অর্থ মামলা হলে সবসময় যুগ্ম জেলা জজের কাছে যাবে। এই এই 1 লক্ষ টাকার হোক আর 10,000 টাকার হোক, অর্থ মামলা সবসময় যুগ্ম জেলা জজের কাছে যাবে। সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ এর অরিজিনাল জুরিসডিকশনই নাই। এটা অরিজিনাল জুরিসডিকশন কার? জেলা জজের। তো জেলা জজ আবার যুগ্ম জেলা জজকে একটা ডেলিগেট করে দিয়েছে। সাকসেশন মামলা সবসময় যুগ্ম জেলা জজে হয়, অর্থ মামলা সবসময় যুগ্ম জেলা জজে হয়। এটা কখনো সহকারী জজ বা সিনিয়র সহকারী জজের কাছে যায় না। এটা মূল অরিজিনাল জুরিসডিকশন হচ্ছে জেলা জজের। জেলা জজ বলে আমি নিজে পারছি না, কাকে দিয়ে দেয়? তার হেল্পিং হ্যান্ড যুগ্ম জেলা জজকে দিয়ে দেয়। আশা করি বুঝতে পেরেছেন। তো এগুলো নিয়ে আমি কথা বলেছি ওই আগের একটা ভিডিওতে, ড্রাফটিং রিলেটেড ভিডিও। তো সেইটা আমি এই ভিডিওর সাথে পাশাপাশি দিয়ে দিব। এই ভিডিওটা আপলোড করে দেওয়ার পর এই ভিডিওর লিঙ্ক যখন আমি দিয়ে দেবো গ্রুপে, ওই ভিডিওটাও আমি আবার গ্রুপের লিঙ্কটা আবার আপনি সেন্ড করে দিব, যেন দুইটা দেখলে ড্রাফটিং রিলেটেড অনেক প্রশ্নের উত্তর পেয়ে যান। ইভেন ওই ক্লাসে আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন, তাই মেবি এই ক্লাসে আর বেশি প্রশ্ন করার দরকার হচ্ছে না। আপনারা ড্রাফটিং বিষয়ে মোটামুটি বুঝে গেছেন। আর যেগুলো বর্ণনা আমি পড়ছি না সবগুলো লাইন বাই লাইন, কারণ সেগুলো আপনারা জানেন কি লিখতে হবে, এই নিলে বুঝতে পারবেন। যেখানে ভুল হয় আমি সেই জায়গাগুলো একটু ধরে দেওয়ার চেষ্টা করছি। আর এখানে হলফনামা কে নিবেন, এটা একটা প্রশ্ন। হলফনামা সবসময় দরখাস্তকারী নিবেন, বিবাদী কখনো হলফনামা নেন না। দরখাস্তকারী বাদী হচ্ছে হলফনামা নিবে। তার মানে এখানে আমি শ্রী বীরেন দাস লিখেছি, তো এখানে শ্রী বীরেন দাসের কাছে যদি আমি ক লিখি, তাহলে এখানে হলফনামায় আমাকে কি দিতে হবে? ক দিতে হবে। পিতার নাম খ দিলেন, এভাবে আপনি নাম দিলেন। আবারও এই তারিখগুলো নিয়ে কনফিউশন যেন না থাকে। এর পরের প্রশ্ন হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য দরখাস্ত মোসাবিদা। এটা আমরা কোথায় করব? কত অনুসারে করব? আদেশ 39, বিধি 1 ও 2, এগুলো আপনার মনে রাখতে হবে। আদেশ 39 আমরা পড়েছি, বিধি 1 ও 2 অনুসারে করতে হবে, এবং এখানে এবং 151 ধারা আমরা যুক্ত করে দিয়েছি। আমরা সব সময় অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে 151 ধারা যুক্ত করে দেবো, যেন আদালত দেয়। আদালতকে একটু কি করে দেওয়া, যেন আদালতকে স্মরণ করে দেওয়া যে আপনার কিন্তু ইনহারেন্ট পাওয়ার আছে ইওর অনার। আদালতকে অনেকটা মানে স্মরণ করে দেওয়া যে আপনার অতিরিক্ত ক্ষমতা আছে, মানে একটু আদালতকে অতিরিক্ত সম্মান দেওয়া, তার ক্ষমতা সম্পর্কে স্মরণ করে দেওয়া। আদালত তাহলে কনভিন্সড হয়, খুশি হয়। মানে আদালতে যদি প্রশংসা করা হয়, আদালত তো খুশি হবে। 151 ধারা যুক্ত করে দেওয়া মানে আদালতের প্রশংসা করা হয়। তো এখানে কেন আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা চাচ্ছি সেগুলো আমরা বলে দেওয়া আছে। একটা আম বাগানের কথা বলেছি, এটা কিন্তু আগের ভিডিও আছেই। এই যে আমি এখানে যেটা পড়াচ্ছি এটা আগের ভিডিওতে আছে আমার, তাই আমি এটার পুরোটা পড়ছি না। কি কারণে অস্থায়ী নিষেধাজ্ঞা চাচ্ছি সেটার কারণ আমাকে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। কত তারিখে কি করেছিল সেটা উল্লেখ করতে হবে, কজ অফ অ্যাকশন দেখানোর জন্য। তারপরে আমরা এখানে শেষে অতএব বলে প্রার্থনা করে দিব। আবার এখানে সম্পত্তির তফসিল দেব, সম্পত্তির চৌহদ্দি দিয়ে দেব, হলফনামা দিয়ে দেব। তো এখানে আমি একটা জিনিস বারবার বলছি যে ব্যাখ্যা ও সমস্যামূলক প্রশ্ন লাইভ ক্লাস ও ক্লাস টেস্ট এর মাধ্যমে চর্চা করানো হবে। এটা তো করাচ্ছি আমি, এবং পরবর্তীতে প্রশ্ন উত্তর পিডিএফ আকারে প্রদান করা হবে। তা এখানে যেটা আমি বলতে চেয়েছি, যারা নোট নিয়েছেন আমাদের, মানে আমার নোট যারা শুধু নিয়েছেন ক্লাসে নাই, তাদের উদ্দেশ্যে আমি এটা লেখা আছে তার মানে। আর আপনারাও তো পিডিএফ প্রশ্ন পাবেন, এবং পিডিএফ প্রশ্ন সলভ করার জন্য আপনাদের হোমওয়ার্ক দেওয়া হবে। আমি আপনাদের হোমওয়ার্ক রিলেটেড চেষ্টা করছি। প্রতি সপ্তাহে হয়তো বা আমি আর ক্লাস নিব না, যতদিন না আমাদের পরীক্ষার ডেট দিচ্ছে বা পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট দিচ্ছে বা কোনো নোটিশ আসছে পরীক্ষা রিলেটেড। পরীক্ষা রিলেটেড নোটিশ আসার আগ পর্যন্ত আর প্রতি সপ্তাহে আমি পরীক্ষা নিব না, অথবা 15 দিন পর পর একটা পরীক্ষা নিব, এরকম সিদ্ধান্ত নিচ্ছি। তবে আমি কি করব, আপনাদের হোমওয়ার্ক দেব। একটা করে প্রবলেমেটিক প্রশ্ন দিলাম, দিয়ে আপনারা দেখে দেখে আপনি বই খুলে ইচ্ছা মতন আপনি উত্তর লিখে আমাকে পাঠাবেন। এটা আমি করব প্রতিটা ক্লাস শেষে। মনে করেন একটা করে ক্লাস হলো, তারপরে আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম ক্লাস শেষে, আপনি দেখে দেখে সেটা উত্তর সুন্দর করে পাঠাবেন। তার মানে আমি দেখবো যে প্রবলেমেটিক প্রশ্ন আপনি ধরতে পারছেন কিনা। এনি টাইম আমি সময় বেঁধে দেবো যে আপনি 12 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টার মধ্যে পাঠাতে হবে। তারপরে কি করব সেটা আমি দেখে দিতেও পারি, অথবা আমি নম্বরিং করে দিতে পারি, এটার আমি ফলাফলও দিতে পারি, এবং আমি এটার সলিউশনও দিয়ে দিব। তো যেভাবে হোক আমি প্ল্যান করছি, এটা সামনের সপ্তাহ থেকে আমি এটা
কার্যকর করার চেষ্টা করব। এইসব যেহেতু আমি প্ল্যানিং করছি এটা, যে আপনাদের হোমওয়ার্ক দিলে অন্তত চর্চা হবে, প্লাস আপনাদের পরীক্ষা দেওয়ার যে প্রেশার সেটা কমে যাবে। আর বেশি পরীক্ষা দিতেও মানে আপনারা অনেকে ফেড আপ হয়ে যাচ্ছেন, আবার নিয়মিত ক্লাসও করছেন, দেখছি অনিয়ম হয়ে আছে। এটা হওয়ার কারণ হচ্ছে দেশের পরিস্থিতি কখন হবে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমাদের যে ছন্দ ছিল পরীক্ষা হয়ে যাবে আমাদের দ্রুত, সেপ্টেম্বরে পরীক্ষা বা অক্টোবরে পরীক্ষা হতে পারে, এ ধরনের একটা আমরা ধারণা করছিলাম। এমসিকিউ তারপরে রিটেন হয়তো বা নভেম্বর বা ডিসেম্বরে হয়ে যাবে। তো এই চাপ যেহেতু অনুভব করছি না, তাই সবাই একটু রিল্যাক্স মোডে চলে গেছি। তো রিল্যাক্স মোডে গেলেও আমরা পড়াশোনাটা কন্টিনিউ করব, থেমে যাব না। তারপরে বলছি সাজেশনে আরো অতিরিক্ত টপিক ও প্রশ্ন যুক্ত করা হয়েছে, প্রশ্নগুলোর উত্তর গাইড হতে পরিণত হবে। তো এখানে আমি আরো কিছু সাজেশন আপনাদের দিব। সেই সাজেশনটা পরীক্ষার নিশ্চয়ই 1 মাস বা 1.5 মাস আগে দিব, এবং সেখানে প্রশ্নগুলোর উত্তর হয়তো বা আমি দিব না, আপনাদের যে গাইড আমি রেকমেন্ড করেছি সেই গাইড থেকে পড়ে নিতে হবে। খুব শীঘ্রই সকল বিষয়ের একটি নির্ভরযোগ্য সাজেশন পিডিএফ আকারে প্রদান করা হবে। এটা আমার স্টুডেন্টদেরকেও আমি বলছি, এবং যারা আমার শুধু নোট নিয়েছে তাদের জন্য প্রযোজ্য। তার মানে তাদেরকে আমি আশা দিয়ে রেখেছি আমি দিব কোনো কিছু একটা, জাস্ট নোটই যথেষ্ট না, এর সাথে কোনো কিছু অ্যাড হবে, কারণ নোটটা খুবই সংক্ষিপ্ত। আবার আমি শেষে বলছি আইনের নাম ও কেস ল ইংরেজিতে লিখার পরামর্শ প্রদান করা হলো। আমি বারবার কিন্তু আমি দেওয়ানি কার্যবিধি কথাটা লিখছি, তো দেওয়ানি কার্যবিধি না লিখে আপনারা দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এভাবে লিখবেন। আমার নোটে যেখানে বাংলা আছে আপনার রিপ্লেস করে প্রয়োজনে এই যখন যেটা পড়াবো সেই দিন ওই সেই টপিকের আন্ডারে যতগুলো বাংলাতে আইন আছে আপনারা এক টান দিয়ে কেটে ফেলবেন, লাল কালি দিয়ে কেটে আপনি লাল কালি দিয়ে উপর দিয়ে কি ইংরেজিতে নামটা লিখে ফেলেন আইনের, তাহলে আপনার চর্চাটা হয়ে যাবে। আমার 23 সালে পরে 24 সালের জন্য নোটে যে টপিকগুলো যুক্ত করেছি আমি চেষ্টা করেছি সেখানে ইংলিশ নামই দেওয়ার, কিন্তু 22 সালে যেখানে ইংলিশ নাম ছিল না, বাংলা নাম ছিল, এভাবে রেখেছি। তবে আমার হয়তো বা নেক্সট আপডেট নোটে সেগুলো আমি কাজ করতে পারবো, কারণ আমি আপনারা জানেন যে আমি অ্যাডভোকেট হিসাবে প্র্যাকটিস করি, একটা ভালোই প্রেশারের মধ্যে দিয়ে যেতে হয় আমাকে। তো এইটা আমার নোটটা এখনো কি আপডেট পর্যায়ে আছে, এখনো কমপ্লিট হয়নি। যেমন কিছু কিছু বানানগত ভুল আছে দেখছেন, তো এইগুলো ধীরে 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 ঠিক হয়ে যাবে, একবারে ঠিক হয় না। একবারে ঠিক করতে গেলে হয়তোবা আমাকে 25 সালে এই কোচিং চালু করতে হতো, তার আগে হয়তোবা কোচিং চালু করতে পারতাম না। তো আমি আপনাদের সাথে নিয়ে আগাচ্ছি, আমার নোটও ইমপ্রুভ হচ্ছে, আপনাদের প্রস্তুতিটাও হচ্ছে। আশা করি আপনাদেরকে আমি আমার নোটের কোথায় কোথায় সংশোধনে বা কোথায় কোথায় কিভাবে ভুল ছিল সেটা আমি কিভাবে সংশোধন করেছি এই রিলেটেড আমি একটা পিডিএফ দিয়ে দিব অন্তত পরীক্ষার 1 মাস আগে। তাহলে আপনাদের এই কোথায় কোথায় ভুল হয়েছে, কোথায় কোথায় কিভাবে সংশোধন করেছে এই নিয়ে আর টেনশন থাকবে না। তবে কিন্তু আমি ক্লাসে বলেই দিই, যারা ক্লাস দেখেন বা ক্লাসের ভিডিও দেখে নেন তারা অবশ্যই সেগুলো বুঝতে পারবেন এবং সঙ্গে সঙ্গে সংশোধন করে নিতে পারবেন। শামসুজ্জামান ভাই, আপনার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম, কেমন আছেন আপনি? ভালো আছে স্যার। 15 নয় স্যার, এই যে আমি একটা বলছিলাম স্যার, ওই যে হুম হুম। বাদ বাদ 2% ক্রাফটিং যে শূন্যস্থান আছে স্যার, কোথায়? যেখানে শূন্যস্থান আছে। হ্যালো, মানে কত কত ওই যে পেজে? 12 2 নম্বর করছে স্যার, কত পেজ পেজে? নম্বর স্যার পেজ সংখ্যা বলেন। 41 পেজ স্যার। আচ্ছা, 41 পেজে যাচ্ছে। প্রশ্ন নম্বর 12/2। জি, ওই যে 3 নম্বর পয়েন্ট স্যার, গত ড্যাশ যেটা আছে স্যার, হুম হুম হুম। হ্যাঁ, এই যে এখানে বলেন। যেমন জি স্যার, জি স্যার, যেমন আছে 15/9 দিয়েছে, এর এর পূর্বের ডেট দেওয়া লাগবে না স্যার? হ্যাঁ, মনে এখানে করেন যে হলফকারী আপনার যে মামলা। স্বাক্ষর দেওয়া আছে 15/9 হ্যাঁ 22 বা 24, হ্যাঁ তার হ্যাঁ হ্যাঁ, পূর্বেকার ডেট দেওয়া লাগবে নাকি স্যার? 15 দিন পূর্বের ডেট দিতে হবে, কারণ 15 দিন আগে আপনার খারিজ হয়েছে বলেই তো এখন দরখাস্ত লিখছেন, সেটা আটকানোর জন্য। আমি স্যার মনে করলাম আমি হলফকারী স্বাক্ষর দিলাম 15/9/2024। 15/9/2024। আচ্ছা, জি স্যার, তাহলে জি, আপনি দিবেন, আপনি দিলেন ওইটাই আমি এক জানতে নয় দুই চাচ্ছিলাম হাজার স্যার। চব্বিশ তাহলে এখানে আপনি 1/9/2024 ধন্যবাদ দিয়ে স্যার। দিলেন, কারণ আপনাকে দেখাতে হবে জি স্যার, এই এক সপ্তাহ, জি স্যার, 15 দিন ওইটাই বা 20 দিন বা 25 দিন আগের একটা ঘটনা দেখাতে হবে।
যেদিন দরখাস্ত লিখছেন তার আগের। আগে। তবে 30 দিন আগে চলে গেলে দুইটা ডেটের পার্থক্য, 30 দিনের বেশি হয়ে গেলে কিন্তু দরখাস্ত ইনভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার, জি স্যার, ওটা জি আচ্ছা। স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। আর আর প্রশ্ন আছে আপনার? আচ্ছা। ধন্যবাদ শামসুজ্জামান ভাই, অন্তত একটা ব্যক্তি প্রশ্ন করেছেন, কিছু একটা বোঝার চেষ্টা করেছেন। তো প্রশ্ন করলে ভালো লাগে। তো আর কারো প্রশ্ন থাকলে করেন, অথবা ক্লাসটি শেষ করে দিব। এই সাথে আমাদের শেষ হয়ে গেল এই সিপিসিটা। এরপরে আমরা সাবজেক্ট শুরু করব ফৌজদারি কার্যবিধি। তবে সিপিসির উপরে একটি পরীক্ষা হবে শনিবারে আগামী শনিবার বা শুক্রবারে শুক্রবারে নিব বলেছি। শুক্রবারে ইনকেস মিস হলে আমি শনিবারে নিব, কারণ এমসিকিউ পরীক্ষা যেহেতু শনিবারে থাকছে না, শনিবারেও নিতে পারি। সেটা আমার উপর নির্ভর করছে আমি কতটা সময় পাচ্ছি। আর এরপরে আমরা অবশ্যই ফৌজদারি কার্যবিধি শুরু করব। সেটা কবে শুরু করব আমরা পরীক্ষার পরে সেটা চিন্তা করব। আর সপ্তাহে আমরা প্রতি সপ্তাহে পরীক্ষা নিব না, আবারও বলছি। 2 সপ্তাহ পর পর পরীক্ষা নিব, অর্থাৎ মাসে 2টা পরীক্ষা নিব। তবে হোমওয়ার্ক নিব, হয়তোবা সপ্তাহে প্রতি প্রতি সপ্তাহে 2টা করে হোমওয়ার্ক নিতে পারি, ছোট ছোট প্রবলেমেটিক প্রশ্ন দিয়ে। আপনি দেখে দেখে উত্তর দিবেন। তো ঠিক আছে, যেহেতু কেউ প্রশ্ন করছেন না, সেহেতু আমি সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করব। শুভ